বিষ্ণুপুর নামটা শুনলেই মন্দিরের গায়ে করা অপরূপ টেরাকোটার কাজের কথা আমাদের মনে পড়ে। মল্ল রাজাদের তৈরি এই মন্দির প্রত্যেক ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে অন্য জায়গা করে নিয়েছে। বিষ্ণুপুরের মন্দিরের টেরাকোটার কাজ মন্দিরের সৌন্দর্য বহু বছর ধরে আমাদের আকৃষ্ট করে চলেছে। আমি এই ভিডিওতে কিভাবে বিষ্ণুপুর আসবেন, কি দেখবেন সেটা তুলে ধরবো। সাঁতরাগাছি আর হাওড়া থেকে দুটো ট্রেন পাবেন, রূপসী বাংলা আর আরণ্যক বেলা 11টা, রূপসী বাংলা সকাল 9:30টায় বিষ্ণুপুর পৌঁছে দেবে। তারপর এখান থেকে আপনারা অটো বা টোটো বা গাড়ি ভাড়া করেও ঘুরে আসতে পারেন। 3-4 ঘন্টার মধ্যে পুরো বিষ্ণুপুর ঘোরা হয়ে যাবে। আবার বিকেল 5টায় ফেরার ট্রেন ধরে আপনারা রাত্রি 9টার সময় হাওড়া পৌঁছে যাবেন। সেখান থেকে বাড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। যারা পার্সোনালি গাড়ি নিয়ে আসবেন তারা মা ছিন্নমস্তা মন্দিরের কাছে একটা জায়গা আছে, বিশাল মাঠ আছে, সেখানে গাড়ি রাখতে পারবেন। ওর সামনে অটো বা টোটো স্ট্যান্ড আছে, আপনারা টোটো করে ঘুরে নিতে পারবেন। আমরা দুটো টোটো নিয়েছিলাম, একটা ভাড়া 400 টাকা করে পড়েছিল। এবার দেখুন, আমরা প্রথম চলে এসেছি রাসমঞ্চ। 25 টাকার টিকিট কাটলাম। সেই টিকিটে আপনারা 3টে মনুমেন্ট দেখতে পারবেন। মহারাজা বীর হাম্বির রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরাজি 1600 খ্রিস্টাব্দে স্থাপন করেন। পিরামিডাকৃতির সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই মন্দির সৌধটিতে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে জানা যায়নি। তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আনা হয়েছে, যে বিশাল রাসোৎসব পালন করা হতো সে বিষয়ে সন্দেহ নেই। বর্তমানকালেও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা পর্যটকদের কাছে বলে চলেছে। আপনারা কিভাবে আসবেন? বিষ্ণুপুর শহরের মধ্যভাগে মহকুমা শাসকের করণ বা রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে পূর্ব দিকে যে রাস্তা রামানন্দ কলেজের দিকে গেছে, সেই রাস্তার প্রায় 1 কিলোমিটার দূরত্বে গিয়ে বাম দিকে বিরাট পিরামিড আকৃতির সৌধটি দেখা যাবে। অথবা আপনারা লালবাঁধ ট্যুরিস্ট লজের পাশ দিয়ে যে রাস্তা রবীন্দ্র স্ট্যাচুর দিকে আসছে, তার ডান দিকে খোলা আকাশের নিচে এই সৌধটি দেখতে পাবেন। দেখুন কিরম ঘুলঘুলি টাইপের অনেক করা আছে, খানিকটা আপনার লখনৌর যে ভুলভুলাইয়া ওই রকম টাইপের দেখতে লাগছে। আমাদের বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু রোদ্দুরটা বেশি ছিল, যে কারণে রোদের মধ্যে আমরা খুব একটা বেরোতে পারছিলাম না, ভেতরেই ঘুরছিলাম ছাওয়া দিয়ে। এর পরের গন্তব্য আমাদের ছিল মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মহারাজা দুর্জন সিংহ মদনমোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দির প্রতিষ্ঠা। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। দীর্ঘ মন্দিরটির গায়ে দেখুন ভরে আছে অপূর্ব সব টেরাকোটার সম্ভার। এখানে কোথাও কৃষ্ণলীলা, কোথাও যুদ্ধের দৃশ্য, কোথাও শিকারের দৃশ্য এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার কাজের মাধ্যমে। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা এখানে হয়। এখানে পুজো হয়, রাস হয়, দোল হয়। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে বিশাল এক নিদারা। এবার বলি কিভাবে আসবেন। পোকাবাঁধের উত্তর পার হয়ে বাঁদিকে শাঁখারি বাজারের শেষ প্রান্তে এই মন্দিরটি দেখতে পাওয়া যাবে। অপরদিকে এই মন্দিরে আসতে পারবেন কলকাতা টু বাঁকুড়া রোডের বিষ্ণুপুর বাইপাসের মধ্যভাগে দক্ষিণে যে রাস্তা চলে গেছে বিষ্ণুপুর শহরের দিকে, তার 1 কিলোমিটারের মধ্যেই এই মন্দির। এই মন্দিরের পশ্চিম দিকে 1-1.5 কিলোমিটার গেলেই দেখতে পাওয়া যাবে বিখ্যাত মল্লেশ্বর শিবের মন্দির। দেখুন কি সুন্দর সব কাজকর্ম টেরাকোটার করা আছে মন্দিরের দেওয়ালে। নিখুঁত হাতের কাজ যে করা এগুলো, সেগুলো দেখলে পরে চোখ আমাদের ভরে যায়। এখানে আছে রাধাকৃষ্ণের মূর্তি। এই যে খিলানগুলো রয়েছে এখানে দেখুন যুদ্ধ বিগ্রহ, তারপর নর্তকীদের নাচ, তারপর মহাভারতের বিভিন্ন দৃশ্য এইসব ফুটিয়ে তোলা হয়েছে। কিসের টানে পর্যটকরা বিষ্ণুপুর ছুটে আসে বারবার, সেটা এই টেরাকোটার কাজগুলো দেখলেই বোঝা যায়। আমরাও তাই চলে এসেছিলাম বিষ্ণুপুর দেখতে, যদিও আমাদের একদিনের ট্যুর ছিল। আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে এখানে এসেছিলাম।
এই মদনমোহন মন্দিরের বাইরে রাস্তায় কিছু দোকান আছে টেরাকোটার, সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন, যদিও দাম বেশ ভালোই বেশি। শুধুমাত্র দেখলাম ছিন্নমস্তা মন্দিরে যে দোকানগুলো আছে সেখানে দামটা মোটামুটি রিজনেবল। এর পরের গন্তব্য হচ্ছে আমাদের গড় দরজা বা ছোট পাথর দরজা। মল্লরাজ বীরসিংহের আমলে তৈরি হয়েছিল এই পাথর দরজার সামনে এই ছোট পাথর দরজাটি। অনেকেই একে গড় দরজাও বলেন। গড় দরজা বা ছোট পাথর দরজার পাশে রয়েছে উঁচু ঢিবি, স্থানীয় ভাষায় এটাকে বলা হয় মূর্ছার পাহাড়। মাঝে মাঝে রয়েছে পরীক্ষা। কালের প্রবাহে ঢিবি ক্ষয় হয়ে গেছে আর পরীক্ষাও মজে গেছে, তবু বর্ষার সময় এখানে জল থই থই করে এই পরীক্ষাগুলোতে। শারদীয়া দুর্গাপুজোর সময় নিরূপণ হয় এই মূর্ছার পাহাড়ের উপরে গর্জে ওঠা কামানের শব্দে, যে শব্দ শোনার জন্য সমগ্র বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার মানুষ কান পেতে থাকেন নিশ্চুপ হয়ে। এই হচ্ছে পাথর দরজা, অর্থাৎ মেন গেটওয়ে অফ বিষ্ণুপুর। উজ্জ্বল মাকড়া পাথরের এই স্থাপত্যকে শুধু পাথর দরজা বললে ভুল হবে, একে বিষ্ণুপুর রাজদরবারের দুর্গ বলাই সমুচিত হবে। কেননা এই তোরণের মধ্যে দিয়ে যেমন একটি পাড়াপাড়ার রাস্তা রয়েছে, তেমনি এটি সৈন্য সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। দীর্ঘ উচ্চ ছাদে উঠে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অংশ পরিষ্কার দেখা যায়। দোতলায় বিশেষ একটি কুঠুরি আছে তীরধনুক বর্ষা, এমনকি বন্দুক ছোড়ার ব্যবস্থাও। শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করার পরিকল্পনা। এই সুপরিকল্পিত তোরণটি নির্মাণ করেন মহারাজ বীরসিংহ। এখনও রাজদরবার এলাকায় ঢুকতে হলে এই পাথর দরজার ভেতর দিয়ে আসতে হয়। এবার কিভাবে আসবেন না, রাধালালজিউ মন্দিরের উত্তর পশ্চিম প্রান্তে এই স্থাপত্যটি দেখা যাবে। আমাদের পরের গন্তব্য ছিল পাথরের রথ। দেখুন, মাগড়া পাথরের তৈরি এই রথ তৈরি হয়েছিল সম্ভবত সপ্তদশ শতাব্দীর শেষ দিকে। এই রথের চাকা মজবুত মাগড়া পাথরের তৈরি। এবার কিভাবে আসবেন না, ছোট পাথর দরজার উত্তর পশ্চিম কোণে এই রথ দেখতে পাওয়া যায়। আমাদের এর পরেরই গন্তব্য ছিল লাল বাঁধ। বিষ্ণুপুরে যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে এই লাল বাঁধ অন্যতম। এই বাঁধের জলকে যে শুধু পানীয় হিসেবে ব্যবহার করা হতো তা নয়, কৃষিকার্যও ব্যবহার করা হতো। এই লাল বাঁধকে ঘিরে মহারাজার দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে আছে। কথিত আছে যে লালবাইয়ের প্রতি প্রবল আসক্তির কারণে দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের স্ত্রীর পরামর্শে সৈন্য দ্বারা শিশুপুত্র সহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল এই লাল বাঁধে। তাই থেকে এই নামকরণ। আমাদের যিনি টোটো চালক ছিলেন তিনি আমাদের এই গল্পটা বললেন। আমাদের এরপরে দেখো, গন্তব্য ঠিক বলবো না, রাস্তার মধ্যে পড়ে ছিল এই কৃষ্ণ যুগল মন্দির। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। গুমঘর শ্যামরায় মন্দিরের সামনে দিয়ে মৃন্ময়ী দেবীর মন্দিরে যেতে দেখতে পাওয়া যাবে যুগল কিশোর কৃষ্ণ বলরামের মন্দিরকে। এবার দেখো গুমঘর। এই গুমঘর সম্পর্কে অনেকের অনেক রকম মতামত আছে। কেউ বলেন এটা হত্যাকূপ, কেউ বলেন রাজাদের শস্যাগার ছিল, আবার কারো মতে এটি বিশুদ্ধ জলের আধার। এই স্থাপত্যের ওপরে ওঠার জন্য বাইরে থেকে কোনো সিঁড়ি দেখা যায় না, তবে ভিতরের দেয়ালের গায়ে চতুর্দিকে সিঁড়ি নেমে গেছে নিচ পর্যন্ত। আমাদের এবারের গন্তব্য হলো রাধালালজিউ মন্দির। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরসিংহদেব চুনসুরকির প্রলেপযুক্ত মাগড়া পাথরে এই একরত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। চতুর্দিকে প্রাচীর বেষ্টিত মন্দিরটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। শতাধিক বৎসর পূর্বেই এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ মানে আটপাড়া মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। কথিত আছে যে রাধালালজির ভোগে নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেয়া হতো এবং সেই মুহূর্তে মন্দির চত্বর মিষ্ট গন্ধে ভরপুর হয়ে উঠত। এখনো অন্নকূটের সময় তামাক সাজিয়ে দেওয়া হয়। এবার কিভাবে যাবেন না, রাধেশ্যাম মন্দিরের উত্তরে রয়েছে এই মন্দির। বিষ্ণুপুরের সব মন্দিরই একই রকম প্রায় দেখতে, একই রকম টেরাকোটার কাজ করা, অপূর্ব সুন্দর।
গন্তব্য ছিল মৃন্ময়ী দেবী মন্দির। এই মন্দিরটি বিষ্ণুপুরের আদি বলে জানা যায়। 997 খ্রিস্টাব্দে, 404 বঙ্গাব্দে, 303 মল্লাব্দে মহারাজা জগৎ মল্ল দেবীর আদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মন্দিরটি বিষ্ণুপুরের আদি এবং তখন এই বিষ্ণুপুরের কোনো চিহ্ন ছিল না। ঘন জঙ্গলে ঘেরা অরণ্যভূমি। এই মন্দিরের পিছনেই রাজদরবার গড়ে ওঠে। প্রাচীন বটবৃক্ষ সাথে 9টি বৃক্ষ এখানে আছে। নিত্যভোগ ও পূজারতি হয়। দুর্গোৎসবের সময় 15 দিন ব্যাপী বিশেষ পূজা হয়। এখানে দেখো ডোগরার কিছু দোকান আছে, তো সেই দোকান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, তোমাদের পরে দেখাবো। এবার আমাদের গন্তব্য ছিল শ্যামরায় মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটিকে অনেকে বুড়ো রাধাশ্যাম মন্দিরও বলেন। এখানে কৃষ্ণমূর্তি অন্য মূর্তির তুলনায় বৃহৎ। মৃন্ময়ী মন্দিরের পূর্ব দিকে এই মন্দিরটা আছে। এরপর দেখো জোরবাংলা মন্দির, এখানে আমরা গিয়েছিলাম। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই মন্দির তৈরি করেন। অপূর্ব এই মন্দিরে 2টি বাংলা চালের ওপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোরবাংলা। দেখো কি সুন্দর। প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির। কৃষ্ণরায় বিগ্রহের বর্তমানে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জের রাধালালজি বিগ্রহের সাথে পূজার্চনা চলছে। মন্দির গাত্রে পোড়ামাটির কাজগুলিতে যেমন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা রয়েছে, তেমনই যুদ্ধ শিকার এমনি সব দৃশ্য রয়েছে। জোরবাংলা এবং শ্যামরায় 2টি সেরা টেরাকোটা মন্দির মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে তৈরি হওয়ায় এই সময়টাকে বিষ্ণুপুরে টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলা যেতে পারে। এবার এই মন্দিরটা কোথায় বলো তো? এখানে তোমরা আসবে রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এই মন্দির। বিষ্ণুপুরের জোরবাংলা মন্দির বাঁকুড়া তথা তাবৎ রাঢ় দেশের অন্যতম শ্রেষ্ঠ দেবালয়। আমাদের এর পরেরই গন্তব্য ছিল রাধা মাধব মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের কারুকার্য বা ভাস্কর্যগুলিতে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক সমাজ জীবনের ঘটনার বিবরণ রয়েছে। এবার কিভাবে যাবেন এইখানটার? এটা না রাধা গোবিন্দ মন্দিরের সামনে পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরে ঢোকার মুখে বাম দিকে এই মন্দিরটি। সব মন্দিরেই দেখুন ভীষণ সুন্দর টেরাকোটার কাজ করা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ, তারা এটাকে এত সুন্দরভাবে মেনটেন করে চলেছেন। এরপর রয়েছে কালাচাঁদ মন্দির। মহারাজ রঘুনাথ সিংহ 1656 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এটিও একটি মাকড়া পাথরের বাংলা চালের ছাদে একরত্ন বিশিষ্ট মন্দির। রাধা মাধব মন্দিরের পাশ দিয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর ও কর্মী আবাসের শেষ প্রান্তে বাগান ঘেরা স্থানে এই মন্দির। এর কাছেই ছিল পোড়ামাটির হাট। শনিবার বসে এই হাট, অনেকটা জায়গা জুড়ে এই হাট বসে। এরপর দেখুন আমরা চলে এসেছি দলমাদল কামানের কাছে। এই কামানটি আনুমানিক 16 শতাব্দী দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলার লুট করার সময় বিষ্ণুপুর হানা দেন, তখন এই কামান ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে। এই কামানটি পর্যটকদের কাছে এক বিস্ময়। এর পরের গন্তব্য ছিল আমাদের ছিন্নমস্তা মন্দির। এই দলমাদল কামানের কাছেই ছিন্নমস্তা মন্দির। এই মন্দিরটি 1380 সনে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুঁই মহাশয়।
এর সামনে দেখো টেরাকোটার একটা দোকান রয়েছে, আমরা কিছু জিনিস কিনলাম এখান থেকে। তো আমার ব্লগটা আমি এখানেই এবার শেষ করব। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।